সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এর আগে এই চ্যানেলে আমাদের এই অধ্যায়টার প্রথম ক্লাসের একটা ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নাও, আর যারা দেখেছো তারা চলো আমার সাথে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটাকে আমরা শুরু করি। খেয়াল করো, আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীকরণের ভিত্তি। দেখো, আমরা গত দিনের ক্লাসে শুনেছি যে এই যে আমাদের জীববৈচিত্র্য রয়েছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈচিত্র্যতা আমরা বিভিন্নভাবে ভাগ করে করে পড়া শুরু করেছি। কিন্তু আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তারপরে আমাদের জিনের বৈচিত্র্য, বিভিন্নভাবে আমরা ভাগ করে করে পড়েছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই এত বড় প্রাণী জগৎ, সেটা কি কি বিষয়ের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে বা শ্রেণীবিন্যাসকরণ করা হয়েছে। খেয়াল করি চলো। প্রাণীবিজ্ঞান চর্চা শুরু থেকেই অনেক বিজ্ঞানীরা এই কাজটি করার চেষ্টা করে গিয়েছে। তবে এনাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি, তার নামটা এখানে নোট করা আছে। বাচ্চারা তোমরা সবাই এটাকে একটু দাগিয়ে নিবা। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আমি আবারও বলছি, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম আমাদের এই শ্রেণীবিন্যাসটার সবচেয়ে বেশি উন্নতকরণ বা আধুনিকায়ন করার যে কাজটা তিনি করেছেন। আর এই কারণে তাকে কিন্তু শ্রেণীবিন্যাসের জনক, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। উনি এই শ্রেণীবিন্যাসটা করার ক্ষেত্রে যে অবদানটা রেখেছেন তা অনস্বীকার্য, বলাই বাহুল্য, উনি অনেক উপকার করেছেন। এবং তার এই শ্রেণীবিন্যাসকরণের সুফল হিসাবে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হয়েছে সেটা হচ্ছে আমরা খুব কম সময়ে, কম পরিশ্রমে, কম খরচে অধিক সংখ্যক প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি। দেখো, আমাদের শ্রেণীবিন্যাসের কিছু নির্দিষ্ট ভিত্তি রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু বেসিক, একেবারে খুবই বেসিক কিছু জিনিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়ে থাকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দেহের আকার আকৃতির ওপর ভিত্তি করে। একটু মনোযোগ দিয়ে ভাবো তো। আমি তোমাকে বললাম একটা প্রাণী হাতি, আর একটা প্রাণীর কথা বললাম পিঁপড়া। খেয়াল করে দেখো, একটা প্রাণীর কথা বললাম হাতি, আর একটা প্রাণীর কথা বললাম কি পিঁপড়া। দুজনেরই প্রাণ রয়েছে। এখন তুমি নিজেই কিন্তু বুঝে ফেলবা যে প্রাণী বলতে, হাতি বলতে আমি অনেক বৃহত্তর একটা প্রাণীকে বুঝাচ্ছি, পিঁপড়া বলতে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজনকে বুঝাচ্ছি। অর্থাৎ আমাদের এই আকার আকৃতির উপর ভিত্তি করে আমরা বড় প্রাণী, ছোট প্রাণী বিভক্ত করতে পারি। তুমি মানুষের কথাই চিন্তা করো না কেন, আমরা যারা আছি পৃথিবীতে মানুষ, ধরো আমার কথা বলি, আমি 6 ফিট হাইটের একটা মানুষ, আবার আমার চেয়েও উচ্চতার মানুষ আছে। আমরা এরকম 6 ফিট, 6.5 ফিট বা 7 ফিট হাইটের মানুষ দেখলে আমরা বলি না, ওরে বাপরে কত লম্বা মানুষ। আবার যারা 4 ফিট, 4.5 ফিট বা 5 ফিট, 5.5 ফিট, আমরা এই প্রাপ্তবয়স্ক মানুষ যদি 4.5 ফিটের হয়, আমরা বলবো না খাটো মানুষ। তো আমাদের ক্ষেত্রেও দেখো, আমরা হাইটের উপরে ভিত্তি করে লম্বা মানুষ বা খাটো মানুষ বা বেটে মানুষ এরকম কথা আমরা বলে থাকি। আমরা যে ঘটনাগুলো বলে থাকি ঠিক একইভাবে এখানে দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে প্রাণীদেরকেও বিভাজন করা হয়ে থাকে। এরপরে আসো কোষ। কোষের সংখ্যা, গঠন ও প্রকৃতির উপর ভিত্তি করে। কোষ বিষয়টা কি? আমি কোষটাকে এভাবে বোঝাই যে তুমি একটা বিষয় চিন্তা করো, একটা ইটের কথা চিন্তা করো। এটাকে তুমি একটা ইট কনসিডার করো, একটা ইট। এরকম দেখো, একটা ইট, তার সাথে আর একটা ইট, তার সাথে আর একটা ইট, আবার একটা ইট, এখানে একটা ইট, এরপরে একটা ইট, তার সাথে একটা ইট। ভাই ভালো করে দেখো তো, এরকম একটা ইটের সাথে একটা ইট, তার সাথে একটা ইট, তার সাথে একটা ইট, এরকম একটা একটা করে ইট পাশাপাশি যুক্ত করে একটা বিশাল দেয়াল তৈরি করা সম্ভব। আবার এরকম অনেকগুলো ইট একটার পর একটা সাজাইতে সাজাইতে একটা 10তলা বিল্ডিং তৈরি করা সম্ভব, সেটাও সম্ভব। তার আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে এত বড় বড় বিল্ডিং বা এত লম্বা লম্বা দেয়াল, এই সব কিছুর সবচাইতে ক্ষুদ্রতম একক, সবচেয়ে ছোট ইউনিট সেটা হচ্ছে কি একটা ইট। এখন একটা
একতলা বিল্ডিংয়ে যতটা ইট আছে একটা 10তলা বিল্ডিংয়ে নিশ্চয়ই ঠিক ততটা ইট নেই, তার চেয়ে অনেক বেশি আছে। আবার একটা 5তলা বিল্ডিংয়ে ওই 10তলা বিল্ডিংয়ের চেয়ে তুলনামূলকভাবে কম সংখ্যক ইট রয়েছে, রাইট? আচ্ছা, এবার তুমি বিষয়টা এভাবে বোঝো, আমাদের এই যে শরীর, একটা আমাদের যে হিউম্যান বডি, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা মনে করো একজন মানুষ, ওকে, এটা হচ্ছে একটা মানুষ, হ্যাঁ। এই যে মানুষটার, এই হিউম্যানের বা এই মানুষের শরীরে অসংখ্য সংখ্যক ছোট 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 একটা করে একক রয়েছে। এই যে মানব শরীরে যে ছোট 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 একটা করে একক, এই এককটাকে আমরা বলে থাকি কোষ, বা যেটাকে আমরা বলে থাকি সেল। সিম্পল হিসাব। বা একটা হাতির কথা চিন্তা করো, তার শরীরে সবচেয়ে ছোট 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 যে এককটা রয়েছে, ইউনিটটা রয়েছে, সেটা হচ্ছে কি সেল বা কোষ। এবার ঘটনা হচ্ছে, একটা মানুষের শরীরে যত সংখ্যক কোষ রয়েছে, একটা হাতির শরীরে নিশ্চয়ই তত সংখ্যক কোষ নেই, রাইট? অর্থাৎ মানুষের শরীরে কোষের সংখ্যা হাতির শরীরে কোষের সংখ্যা এক না। আবার তুমি চিন্তা করো অ্যামিবার কথা, চিন্তা করো অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এক কোষী, অর্থাৎ অ্যামিবার শরীরে কোষ সংখ্যা একটি। তাহলে অ্যামিবার শরীরে কোষ রয়েছে একটি, আমার তোমার শরীরে নিশ্চয়ই একটি কোষ নাই, আমার তোমার শরীরে অসংখ্য কোষ আছে, অর্থাৎ আমরা কি বহুকোষী। তার মানে আমাদের কোষের সংখ্যা বা কোষের উপস্থিতির উপরে ভিত্তি করে বা কোষের আবার গঠনের উপরে ভিত্তি করেও প্রাণীদেরকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়ে থাকে। এরপরে দেখো 3 নম্বরে আসো, ভ্রূণীয় অবস্থা। আমাদের কোষের স্তরগুলো বিভিন্ন লেয়ারে বা স্তরে স্তরে কোষগুলো সজ্জিত থাকে। এখানে আমাদের এক ভ্রূণ স্তরী হতে পারে, দ্বিভ্রূণ স্তরী হতে পারে, ত্রিভ্রূণ স্তরী হতে পারে। এগুলোর উপর ভিত্তি করে আবার আমাদের বিভিন্ন নাম থাকে, এন্ডোডার্ম, তারপরে থাকে হচ্ছে একটোডার্ম, তারপরে থাকে হচ্ছে মেসোডার্ম, এরকম বেশ কিছু আমাদের নাম রয়েছে। এগুলো হচ্ছে এক স্তরী, দ্বিভ্রূণ স্তরী, ত্রিভ্রূণ স্তরী, রাইট? আমরা আজকের ক্লাসে কিন্তু শুধুমাত্র ক্লাসিফিকেশনের ভিত্তিগুলো শুনছি। আমি কিন্তু তোমাদেরকে ভ্রূণ স্তর বা কোষ স্তর এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছি না। জাস্ট আমি বলতে চাচ্ছি এই ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা যায়, এক স্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী। কোষের উপরে ভিত্তি করে ভাগ করা যায় তোমার এককোষী, বহুকোষী। দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে ভাগ করা যায় ম্যাক্রো বা মাইক্রো। এরপরে আসো নটোকর্ড। নটোকর্ড থাকা বা না থাকার উপরে ভিত্তি করেও কিন্তু এদেরকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। এরপরে দেখা যাক 5 নম্বরে মেরুদণ্ড। আমাদের শরীরে ঠিক এই রকম অংশে মেরুদণ্ড রয়েছে, রাইট? কিন্তু তুমি একটা পিঁপড়া, একটা তেলাপোকা, এর শরীরে মেরুদণ্ড পাবে না। তার মানে মেরুদণ্ড থাকা না থাকার উপর ভিত্তি করে এদেরকে মেরুদণ্ডী, আর একটা হচ্ছে কি মেরুদণ্ডী, অমেরুদণ্ডী গ্রুপে এদেরকে তুমি ভাগ করতে পারো। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তারপরে প্রতিসাম্য, এটা তোমাদের জন্য কিন্তু একটা নতুন শব্দ, হ্যাঁ? প্রতিসাম্য বিষয়টা কি? প্রতিসাম্য বিষয়টা হচ্ছে, যেমন ধরো, ভালো করে বুঝো, একেবারে নতুন শব্দ আমি জানি তোমাদের জন্য। ধরো আমি মানুষ, দেখো তো আমার এপাশে একটা চোখ আছে, এপাশে একটা চোখ আছে। নাকের দেখো এপাশে একটা ছিদ্র আছে, এপাশে একটা ছিদ্র আছে। ভালো করে বুঝো কিন্তু আমার ঠোঁটটার এই পাশটা দেখতে যেমন, এই পাশটাও দেখতে ঠিক তেমন। আমার বডির দেখো এপাশে একটা হাত আছে, এপাশে একটা হাত আছে। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমার এই বডিটাকে যদি ঠিক এই মাঝ বরাবর 2টা ভাগে ভাগ করে দেওয়া হয়, আমি হব দ্বিপার্শ্বীয় প্রতিসম, 2 পাশ সমান প্রতিসম। আবার এমন কিছু প্রাণী রয়েছে যাদের কোনো প্রতিসাম্যই হয় না, অপ্রতিসাম্য। আবার এমন রয়েছে যারা গোলীয় প্রতিসাম্য। আবার অনেক প্রাণী আছে যাদেরকে কাটলে 2-এর অধিক ভাগে ভাগ করা যায়। এরকম আছে অরীয় প্রতিসম, দ্বি-অরীয় প্রতিসম। শব্দগুলো তোমরা অবশ্যই ভালো করে শোনার চেষ্টা করো। পরবর্তীতে আমরা যখন ব্যাখ্যামূলক ক্লাসের প্রয়োজন হবে, তখন আমি এগুলোর আবার ব্যাখ্যা দিব, এক্সাম্পল দিব, ছবি দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বরে আছে সিলোম। সিলোম হচ্ছে তরলপূর্ণ এক ধরনের দেহ গহ্বর। গহ্বর মানে ফাঁকা জায়গা। তরলপূর্ণ এক ধরনের দেহ গহ্বর। এখন মজার ব্যাপার হচ্ছে, এই সিলোম থাকা বা না থাকা, এটার উপরে ভিত্তি করেও প্রাণীদেরকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কিন্তু। সিলোম থাকা বা না থাকা, সিলোম আছে বা নাই,
এটার উপরে ভিত্তি করেও আমরা কিন্তু এই তোমার প্রাণী জগৎকে তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা ধরো বললাম অপ্রকৃত সিলম বিশিষ্ট, অপ্রকৃত সিলম বিশিষ্ট, আর একটাকে বললাম প্রকৃত সিলম বিশিষ্ট, আর একটা বললাম সিলমবিহীন। ঠিক আছে, অ্যাসিলোমেট, ইউসিলোমেট, সুডো এরকম শব্দ উচ্চারণ করা হয়ে থাকে। অ্যাসিলোমেট, তারপরে হচ্ছে সিলোমেট বা ইউসিলোমেট, তারপরে হচ্ছে সুডো, এরকম শব্দ আমরা ব্যবহার করে থাকি। প্রকৃত, তারপরে হচ্ছে কি অপ্রকৃত, সিলমবিহীন। এরপরে চলে আসো খণ্ডকায়ন। খণ্ডকায়ন বিষয়টা হচ্ছে কিছু কিছু প্রাণীর দেহকে খণ্ডে খণ্ডে বিভক্ত করা সম্ভব, সেটার উপরে ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে। এরপরে আসো অঞ্চলায়ন। অঞ্চলায়নের বিষয়টা কি? অঞ্চলায়নের বিষয়টা হচ্ছে কিছু প্রাণীর দেহের বিভিন্ন অঞ্চল সুস্পষ্টভাবে পৃথক করা যায়। তুমি আর্থ্রোপোডার দিকে যখন যাবা বা এরকম আরও কিছু ক্লাস রয়েছে যেগুলাকে ধরো উদর, বক্ষ, মস্তক এরকম বিভিন্ন অঞ্চলকে ভাগ ভাগ করা যায়। ঠিক আছে, এটা অঞ্চলায়ন। প্রান্তিকতা, প্রান্তিকতা বলতে বোঝানো হয়েছে যেমন ধরো আমাদের শরীরের পৃষ্ঠীয় দেশ, পৃষ্ঠীয় দেশ বা সম্মুখ ভাগ, পশ্চাৎ ভাগ, পার্শ্ব, পার্শ্ব মানে পাশ, অর্থাৎ আমাদের শরীরের এক পাশ, সামনের পাশ, পেছন পাশ বা এরকম কিছু শব্দ পাবা। অঙ্কীয় দেশ, পৃষ্ঠীয় দেশ, সম্মুখ ভাগ, এই রকম ভাগের উপরে ডিপেন্ড করেও আমাদের প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। আশা করছি আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, এই যে এখানটাতে তোমাদের জন্য আমি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে থুয়েছি। দেহের আকারের উপরে ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। দেখো আমি ওখানে 10টা ভিত্তির কথা ব্যাখ্যা করলেও এখানে আমি 10টা ব্যাখ্যা দেইনি, ওখানে বলেছি তোমাদের জানার সুবিধার্থে। আর তোমাদের সপ্তম শ্রেণীর জন্য তোমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেটার আমি এখানে ডিটেইল করে রেখেছি। দেখো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী। মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী। ভাই আণুবীক্ষণিক প্রাণী কারা? যাদেরকে খালি চোখে দেখা যায় না। খালি চোখে কাদেরকে দেখা যায় না? যাদের আকার আকৃতি খুবই 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 ছোট। এই যে এখানে লিখেছি, যে সকল প্রাণী আকারে ছোট, যাদেরকে খালি চোখে যাদেরকে দেখা যায় না, মাইন্ডেড দেখা যায় না, তাদেরকে মাইক্রো বা আণুবীক্ষণিক, তাদেরকে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। যেমন অ্যামিবা, তুমি এখানে আরেকটা নামও দিতে পারো, অ্যান্টামিবা। অ্যামিবা আরেকটা নাম কি? অ্যান্টামিবা। এরপরে হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী। ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী বলতে যারা আকার আকৃতি বড়, যাদেরকে খালি চোখে দেখা যায় তাদের কথা। যেমন হাতি, এখানে তুমি তোমার কথা আমার কথা বলতে পারো, মানুষ, গরু, ছাগল, এ সব কিছুকে এদেরকে তো খালি চোখে দেখা যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো কোষের সংখ্যার উপরে ভিত্তি করে আমি বললাম না যে আমাদের সপ্তম শ্রেণীর বাচ্চাদের জন্য যে জিনিসটা বেশি দরকার আমি সেগুলোরই ব্যাখ্যামূলক ক্লাস নিচ্ছি কিন্তু, আর বাকিগুলো তোমাদের সপ্তম শ্রেণী অনুযায়ী জানার দরকার আমি জানিয়ে দিয়েছি। এখানে দেখো দেওয়া হয়েছে কি কোষের ওপর ভিত্তি করে, কোষের ওপর ভিত্তি করে বা কোষের সংখ্যার উপরে ভিত্তি করে, এটার উপরে ভিত্তি করেও মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়। এক কোষী, যে সকল প্রাণীর দেহে কেবলমাত্র একটি কোষ রয়েছে তাদেরকে কি বলা হয়? এককোষী। যেমন অ্যান্টামিবা, তারপরে কি নাম? অ্যামিবা, অ্যামিবা, অ্যান্টামিবা, এরা এককোষী। বহুকোষী, যে সকল প্রাণীর দেহে অসংখ্য কোষ রয়েছে, এদের দেহে কতগুলো কোষ রয়েছে? অসংখ্য, প্রচুর কোষ রয়েছে, তাদেরকে বলা হয়ে থাকে বহুকোষী প্রাণী। যেমন হাইড্রা। বহুকোষী প্রাণীতে তুমি এখানে হাতির বাচ্চা, মানুষ, এগুলো সবই দিতে পারো। যারা হাইড্রাকে চেনো না তাদের জন্য এখানে আমি একটা হাইড্রার ছবি অ্যাড করে দিয়েছি, এটা একটু দেখে নিও, ঠিক আছে? এরপরে দেখো আমাদের মেরুদণ্ডের উপরে ভিত্তি করে যদি বলি, তোমাদের যাদের এগুলো লিখে নেওয়ার দরকার বাবু তারা এগুলো সব নোট করে নিবা। হ্যাঁ, সুন্দর করে করে তুমি নোট করে করে খাতায় এগুলো সেভ করবা। মেরুদণ্ড, মেরুদণ্ডের উপর ভিত্তি করে এখানে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেরুদণ্ডহীন, মেরুদণ্ডহীন
বা অমেরুদণ্ডী আমরা বলি, যেটাকে মেরুদণ্ডহীন, অর্থাৎ যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে মেরুদণ্ডী। যেমন হচ্ছে রেশম পোকা, যেমন হচ্ছে মশা, যেমন হচ্ছে তেলাপোকা, এরা সব হচ্ছে কি মেরুদণ্ডহীন। আবার হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর কি রয়েছে মেরুদণ্ড রয়েছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন গরু, তারপরে কি মানুষ, তারপরে কি ছয়াকার গলা, ছাগল, এগুলা। এখন বিষয় হচ্ছে আমি গত ক্লাস এবং আজকের ক্লাসে মূলত আমি এই স্ক্রিনে যা দেখাচ্ছি এগুলোই তোমাদেরকে পড়াচ্ছি বা শেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি। এখন তোমাদের অনেকের মাথায় এই জিনিসটা আসতেই পারে যে আচ্ছা স্যার, আপনি যে এগুলো শেখাচ্ছেন এগুলোর সাথে আমার বইয়ের টেক্সট বইয়ের কোন অংশগুলো মিলবে, বা এগুলো আমি টেক্সট বইয়ের কোথা থেকে পড়তে পারবো, রাইট? তোমার যে জায়গাগুলো টেক্সট বই থেকে হেল্প করবে আমি এখন তোমাকে সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। চলো একটু নিয়ে যাই তোমাকে টেক্সট বইয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর যে টেক্সট বইটা, এটা সেই টেক্সট বইটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এটাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর টেক্সট বই। আমি একটু ওপেন করি। হ্যাঁ, আর একটু ছোট করি। এনাফ, আশা করছি সবাই এখন দেখতে পাবে। এই যে আমাদের সপ্তম শ্রেণীর টেক্সট বইয়ের আমরা যে প্রথম অধ্যায়টা নিয়ে কাজ করছি, এটা সেটা। এখান থেকে দেখো আমি যে বিষয়গুলো গত ক্লাস বা আজকের ক্লাসে আলোচনা করেছি সেটা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে মানুষ সহ এই পৃথিবীতে নানা বৈশিষ্ট্যের কোটি কোটি জীব আছে। ভালো কথা, জীব আছে। আমি বলেছিলাম যে এই জীবগুলো বা এই প্রাণীগুলো কেউ কারো সাথে হুবহু একই রকম না। আমি এবং আমার ভাই, আমরা দুজন একই মায়ের সন্তান হলেও আমরা দুজন দেখতে একেবারে দুই রকম, রাইট? আবার আমার বাবা মানুষ, আমার দাদা মানুষ, আমার সন্তানও মানুষ, কিন্তু আমরা তিনজন পুরুষ মানুষ, কিন্তু আমরা তিনজন হুবহু দেখতে একই রকম না। আমার মা মানুষ, আমি মানুষ, আমি আর আমার মা দেখতে হুবহু একই রকম না। হ্যাঁ, মানুষের শরীরে যে ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গানস থাকার কথা সেগুলো আমাদের সিমিলার আছে, কিন্তু আমাদের চেহারা, অবয়ব, কালার এগুলো হুবহু একই রকম না। আমাদের দেখো আকার, আকৃতি, রং, বাসস্থান, খাদ্য ইত্যাদি সব কিছুতেই রয়েছে কি বৈচিত্র্য। আমি কিন্তু তোমাদেরকে জিনগত বৈচিত্র্য, পরিবেশগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এ কারণে জিনিসগুলো আমার প্রথম ক্লাসে শিখিয়েছি, যেন তুমি ওই ক্লাসটা করে টেক্সট বই যখন রিডিং পড়বা তোমার পড়াটা যেন একদম সুন্দরভাবে মিলে যায়। বিজ্ঞানীদের কাজ কিন্তু গবেষণা করা। তারা সব সময় কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছু অলওয়েজ একটা মেলানোর চেষ্টা করেন। এবং তারা যে কাজটা করেছে দেখো, বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ গবেষণা করে জানার চেষ্টা করেছে কিভাবে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন পরিবেশে গিয়ে টিকে থাকে, যেটাকে আমরা অভিযোজন বলি। একটা জীব গরমে, মনে করো যে একটা তুমি তোমার কথা ভাবো যে তুমি এই বাংলাদেশে গরমের মধ্যে বাস করছো, তুমি ইংল্যান্ডে গেলে শীতের মধ্যে বাস করতে হবে, কিন্তু ওখানে টিকে থাকার জন্য তোমাকে কিভাবে টিকে থাকবা বা সেটার জন্য তোমাকে কি কি পদক্ষেপ নিতে হচ্ছে সেটা। তারপরে হচ্ছে কিভাবে প্রজনন করে, মানে কিভাবে তারা বংশ নিয়ন্ত্রণ করে, কিভাবে খাদ্য বা পুষ্টি সংগ্রহ করে। বিজ্ঞানীরা এই সব কিছু বিষয়ে জানতে চান। কেন জানতে চান দেখো, কেননা তীব্র ঠান্ডা মেরু অঞ্চল, উত্তপ্ত বালুকাময় মরুভূমি কিংবা সূর্যের আলোয় নিশানাহীন সমুদ্রের গভীর তলদেশে এরা কিভাবে খাপ খেয়ে বেঁচে আছে। ভাই, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মরুভূমিতে উট রয়েছে। মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে, এগুলো সব আমরা জানি। এখন ঘটনা যেটা হচ্ছে, ক্যাকটাস নামক একটা গাছ আছে, ক্যাকটাস নামক, এটা কিন্তু কাটা। এই কাটা গাছটা আমরা কিন্তু হাত দিয়ে ধরতেই ভয় পাই, হাত দিয়ে ধরলে হাতে কিন্তু খোঁচা লাগবে। কিন্তু তোমরা জানলে অবাক হবে, উট কিন্তু ওই ক্যাকটাসটা কামড়ে খেয়ে নিতে পারে। তুমি যেটা হাত দিয়ে ধরতে ভয় পাচ্ছি, উট সেটা কামড়ে খেয়ে নিতে পারছে। কি করে সম্ভব? আমাদের শরীরে ওই রকম ফ্যাসিলিটিস নাই, কিন্তু উটের শরীরে আমাদের মহান সৃষ্টিকর্তা এমন একটা স্ট্রাকচার করে দিয়েছেন যার জন্য উট ওই ক্যাকটাসকে কামড়ে খেয়ে নিতে পারে।
সমুদ্রের তলদেশে প্রাণী কি করে বাঁচে সেটা সম্পর্কে বিজ্ঞানীরা জানতে চায়। তুমি একটা বিষয় একটু এভাবে ভাবো তো, এই যে মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, ঠিকমতো পানি নাই, কিন্তু সেখানে বাস করা সকল প্রাণীর রিজিক, সকল প্রাণীর খাবার আমার সৃষ্টিকর্তা তার কাছে পৌঁছে দিচ্ছে। তুমি একটাবার ভেবে দেখো তো, সমুদ্রের মধ্যে যে তিমি রয়েছে তার টন টন খাবার প্রয়োজন, সৃষ্টিকর্তা সেখানে তার খাবার ঠিক পৌঁছে দিচ্ছে। আমি তুমি এই যে পৃথিবীতে যতদিন বাস করব, আমার তোমার নসিবে যতটুকু রিজিক লেখা আছে, আমার তোমার সৃষ্টিকর্তা সেই রিজিক ঠিক আমার তোমার কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ভাই, একটা ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি একটা ভালো মানুষ হতে হবে। বুঝতে হবে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা কত আদর ভালোবাসা দিয়ে কত সুন্দর করে আমাদের এই পৃথিবীতে আমাকে তোমাকে সহ পুরো সৃষ্টিটাকে সারভাইভ করাচ্ছেন। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে সেই মহান সৃষ্টিকর্তার। চলো আমরা একটু পড়ায় ফিরে যাই, এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি আমরা। আসো, আমাদের এই যে জীব বৈচিত্র্য যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? জীব বৈচিত্র্য, যেটা ইংরেজি হচ্ছে বায়োডাইভার্সিটি। এই যে আমাদের পৃথিবীতে এত, দেখো তুমি চিন্তা করে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির, যে কথাটা আমি বললাম, এত প্রাণী, সবাইকে সৃষ্টিকর্তা খাওয়াচ্ছেন, সবার কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন, সবাইকে সমানভাবে তার হায়াত যতদিন রয়েছে, তার রিজিক যতদিন রয়েছে, সৃষ্টিকর্তা ততদিন তার কাছে এগুলো পৌঁছে দিচ্ছেন। এটা একটা অনেক বড় ব্যাপার। খেয়াল করে দেখো, এগুলো খুব এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এরপরে আমরা আরও সামনের দিকে যাই। এই যে জীববৈচিত্র্য সম্পর্কে দেখো, এখানে কিছু ইনফরমেশান দেয়া আছে। খাপ খাইয়ে নিতে, একটি জীব পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য যে সকল পলিসি বা যে সকল কৌশল অবলম্বন করে সেটাকে বলা হয়ে থাকে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অর্থাৎ আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে, বা আমরা তোমার মতো অন্য প্রাণী এক এলাকা থেকে আর এক এলাকায় গিয়ে সেখানকার আলো বাতাস, সেখানকার পরিবেশের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নেবে, কিভাবে তারা সেখানে বসবাস করবে বা সেখানে কিভাবে সারভাইভ করবে, এই কৌশলটাকে বলা হয়ে থাকে কি? অভিযোজন। কি বলা হয়ে থাকে? অভিযোজন বলা হয়ে থাকে। এই যে এখানে আবার আমাদের কিছু কথা বলা হয়েছে। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় কিছু পরিবর্তন ঘটে। যেমন আমরা আমাদের বাবা মার হুবহু বাবার মার মতো দেখতে না হলে একটু আলাদা হই, যমজ সন্তান না হলে চেহারা একই রকম হয় না। এবং আমি এটাও তোমাদের বলেছি, যমজ হলেও তাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকে। এখানে মানব বিবর্তনের একটা কথা বলা আছে, তোমরা চাইলে লাইনটা পড়তে পারো। বিবর্তনের বলতে বোঝানো হয়েছে যে পরিবর্তন হতে হতে কিছু কিছু প্রজাতি এতটাই পরিবর্তন হয়েছে যে তারা তাদের রুট থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। এই বিবর্তনবাদের সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারে যে মানুষ আগে বাঁদর ছিল, পরিবর্তন হতে হতে এখনকার মানুষ হয়ে গেছে। আমি যেহেতু আমাদের বিবর্তনবাদ পড়ানো নাই, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমার ক্লাসগুলো করে তুমি টেক্সট বইয়ের পড়ার সাথে মিল রেখে চলতে পারবা কিনা, অর্থাৎ টেক্সট বইয়ের পড়া আমার ক্লাসের সাথে মিলে কিনা। আমাদের এখানে আর একটা ইনফরমেশান দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। অর্থাৎ এটা সম্পর্কে আমি বলেছিলাম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতে যে আমাদের সৃষ্টি জগতে আমরা সবাই কোনো না কোনোভাবে একজন আরেকজনের উপরে নির্ভরশীল। আমাদের এই নির্ভরশীলতাকেই বলা হয়ে থাকে কি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আমি আগামী ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন বাস্তুতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করার। তুমি খেয়াল করে দেখো, সবুজ বনভূমির বাস্তুতন্ত্র, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, সাগরের বাস্তুতন্ত্র কখনো একই হবে না। কেন একই হবে না? এর কারণ হচ্ছে সমুদ্রে যে প্রাণীগুলো বাস করে তারা পুকুরে বাস করে না, যারা পুকুরে বাস করে তারা মরুভূমিতে বাস করে না, যারা মরুভূমিতে বাস করে তারা মেরু অঞ্চলে বাস করে না, যারা মেরু অঞ্চলে বাস করে তারা তৃণভূমিতে বাস করে না। অর্থাৎ এক একটা জায়গায় এক এক ধরনের প্রাণী বাস করে, এক একটা জায়গায় এক এক ধরনের গাছপালা হয়ে থাকে, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, এক এক জায়গার তাপমাত্রা এক এক রকম, সেজন্য এক এক জায়গার পরিবেশের সবার সাথে সবার সম্পর্ক এক এক রকম। এজন্য বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমও বিভিন্ন রকম হয়ে থাকে। আমার আগামী ক্লাস থাকবে এই বাস্তুতন্ত্রের উপরে, তারপরে ক্লাস থাকবে বনাঞ্চল, রেইন ফরেস্ট, এগুলোর উপরে। তারপরে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বাংলাদেশের জীববৈচিত্র্য সম্পর্কে। এমনও হতে পারে আমি ইকোসিস্টেম আর এই বনাঞ্চল মিলে একটা ক্লাসও করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ক্লাস বুঝলে
ভালো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। ও এখানে একটা জিনিস হঠাৎ চোখে পড়লো, এই বাস্তুতন্ত্রকে কিন্তু বায়ম বলা হয়ে থাকে। আমি কিন্তু বায়ম শব্দটা সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। ক্লাসে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিজ্ঞান চর্চার সাথে থাকো। আল্লাহ হাফেজ।